রক কাটার কথা বলেছেন। রক কাটার ইতিহাস আমরা জানি যে বাংলাদেশে রক কাটা বলে ছাত্র শিবিরকে বোঝানোর চেষ্টা করা হইতো একটা সময়। ছাত্র শিবির রক কেটেছে বলে নানা ধরনের বাদানুবাদ বক্তব্য, নানা ধরনের কথা বলা হলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে চ্যালেঞ্জ করেছিলেন যে জামাত ইসলামী মনা কিছু ব্যক্তি ইসলামী অর্থনীতিকে সামনে রেখে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিল এবং সেই ইসলামী অর্থনীতির সূচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাংকের যারা প্রথম দিকে উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তি এখানে ইনভেস্ট করেছেন। এই ইনভেস্ট তাদের এখান থেকে তাকে বঞ্চিত করে দীর্ঘদিন হাজার হাজার টাকা লুটপাট করা হয়েছে ব্যাংক থেকে। এই লুটপাটকৃত টাকা এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। যারা লুটপাট করেছিল তারা দেশ ত্যাগ করেছে। তাদের হাত থেকে ব্যাংকের কর্তৃপক্ষ, ব্যাংকের সংশ্লিষ্ট মালিকানা যারা ছিল তারা রাজনৈতিক আলোচনা আজকে সংযুক্ত হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ 5ই রাষ্ট্রের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের এবং আলহামদুলিল্লাহ একটা সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ কিছু দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তিনি সকল দলকে একসাথে করে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির মির্জা ফখরুল, বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল এবং জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সহ প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কৃষিবিদ ইনস্টিটিউটে একটা সংলাপ হয়েছে। সেই সংলাপেও সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও বেশ কিছু ঘটনা দেখেছি আমরা সেনাপ্রধানের কার্যালয়, সেনাপ্রধানের অতিথি ভবনে, বঙ্গভবনে, বিভিন্ন জায়গায় সকল রাজনৈতিক দল একসাথে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে স্পষ্ট করার চেষ্টা করেছে। এটা রাজনীতির বিশেষ করে আমাদের মতো এই বয়সী যারা 1971 সাল দেখিনি, পরবর্তী অনেকগুলো অভ্যুত্থান বা বাংলাদেশের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল না, 2024 সালের 5ই আগস্ট তাদের জন্য একটা বেশ আশার জায়গা এবং আস্থার জায়গায় পরিণত হয়েছিল এবং হয়েছে, এখন আছে। বিশেষ করে সম্প্রীতিটা বাংলাদেশের একটি চমৎকার জায়গায় গিয়ে পৌঁছেছে বলে আমরা ধরেছিলাম এবং মনে করেছিলাম। এবং আমি মনে করি এই সম্প্রীতিটা এখনো যথেষ্ট পরিমাণে বজায় রয়েছে। রাজনৈতিক ময়দানে কথার বাক্যবান, এটা রাজনৈতিক আমি বলবো এক ধরনের চর্চা। এটাকে বিশেষভাবে মূল্যায়ন করা বা এটাকে বিশেষভাবে একটা ভাঙনের ভ্রাতৃত্বের বন্ধনের কোন ধরনের চির ধরেছে বলে আমি এটা মনে করি না। আমি একটু খেয়াল করে দেখেন, এটা জনাব রুহুল কবির রিজভী বাংলাদেশের অত্যন্ত গুণী। আমি ওনার বাসায় গিয়েছি, ওনার সাথে একাধিক বেলা একসাথে খেয়েছি, কথা বলেছি। ওনার সাথে ব্যক্তিগত গিফট বিনিময় হয়েছে আমার, ওনার সাথে বেশ ভালো সখ্যতা আমার রয়েছে। আমি ওনার অফিসে উনি যখন একা একা থাকতেন প্রায় সময় যেতাম, কোথাও হতো, দেখা হতো। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলাম, সেক্রেটারি জেনারেল ছিলাম, কেন্দ্রীয় সভাপতি ছিলাম, ওনার সাথে প্রায় সময় কথা হতো। তো উনাকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, উনি জামাতের ব্যাপারে কোনো ধরনের হিংসা পরায়ণতা, কোনো ধরনের ব্যক্তিগত শত্রুতা পোষণ করেন বলে আমার কাছে মনে হয় না। তিনি তার জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য এটা দিয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক বক্তব্যের যেই চিন্তা তিনি করেছেন সেটা এখানে বক্তব্য দিয়েছেন। তবে কিছু বিষয় তিনি অবতারণা করেছেন যেগুলো আসলে বাংলাদেশের মানুষের কাছে দীর্ঘদিন যাবৎ আলোচিত হলেও এটা গ্রহণযোগ্য না। যেমন রক কাটার কথা বলেছেন। রক কাটার ইতিহাস আমরা জানি যে বাংলাদেশে রক কাটা বলে ছাত্র শিবিরকে বোঝানোর চেষ্টা করা হইতো একটা সময়। ছাত্র শিবির রক কেটেছে বলে নানা ধরনের বাদানুবাদ বক্তব্য, নানা ধরনের কথা বলা হলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে চ্যালেঞ্জ করেছিলেন যে এই ধরনের কোনো তথ্য বা তথ্য উপাত্ত দেখাতে পারলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। সেখানে কিন্তু কোনো ধরনের নিউজ অথবা কোনো টেলিভিশন মিডিয়া কেউ ওই তথ্য দিতে পারেনি, কোনো সংসদ সদস্য সেই তথ্য উত্থাপন করতে পারেনি। সুতরাং এটা এক ধরনের মীমাংসিত একটা অসত্য বক্তব্যই আমি স্পষ্ট করেই বলবো। দ্বিতীয় যে বিষয়টি এখানে নানাভাবে বলার চেষ্টা করা হয়েছে যে লুটপাট বা করেছে, ইসলামী ব্যাংক দখল করেছে, এই ধরনের কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। এটা উনি খুব ভালো করে জানেন যে উনি যে কথাটাকে বলেছেন এই কথার বাস্তবতা বা যৌক্তিকতা কতটুকু রয়েছে খুব ভালো করেই জানেন। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে ইসলামী ব্যাংক জামাত ইসলামী দখল করেছে, পশ্চিম কালেও না, কোনোভাবেই না। জামাত ইসলামী মনা কিছু ব্যক্তি ইসলামী অর্থনীতিকে সামনে রেখে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিল এবং
সেই ইসলামী অর্থনীতির সূচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাংকের যারা প্রথম দিকে উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তি এখানে ইনভেস্ট করেছেন। এই ইনভেস্ট তাদের এখান থেকে তাকে বঞ্চিত করে দীর্ঘদিন হাজার হাজার টাকা লুটপাট করা হয়েছে ব্যাংক থেকে। এই লুটপাটকৃত টাকা এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। যারা লুটপাট করেছিল তারা দেশ ত্যাগ করেছে। তাদের হাত থেকে ব্যাংকের কর্তৃপক্ষ, ব্যাংকের সংশ্লিষ্ট মালিকানা যারা ছিল তারা উদ্ধার করেছে বলতে পারেন, অথবা তাদেরকে এখান থেকে লুটপাটের হাত থেকে ব্যাংক থেকে বাঁচিয়েছেন, এইটুকু বলতে পারেন। এখানে জামাত ইসলামের 1% কোনো লাভ, লভ্যাংশ, আর্থিক সুবিধা জামাত ইসলামী এখান থেকে কোনো ধরনের প্রশাসনিক সুবিধা পাচ্ছে বা নিচ্ছে কোনোভাবে কেউ কখনো এটা প্রমাণ করতে পারবে না। সুতরাং এই কথাটা আমি বলবো একটা রাজনৈতিক বক্তব্য, এটা কোনো তথ্যভিত্তিক বা লজিক্যাল কোনো বক্তব্য আমি বলবো না। আপনি যেটা অবতারণা করার চেষ্টা করেছেন তার বক্তব্যকে রাজনৈতিক এক ধরনের বিভাজন একটু আপনি উপস্থাপনা করার চেষ্টা করেছিলেন যে ভবিষ্যতে একদল আরেক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে কিনা। আমি মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদের সময় এক দল আরেক দলকে যেভাবে প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করার চর্চা করেছিল, এই চর্চাটা বাংলাদেশের রাজনীতিতে আর খুব বেশি চলবে বলে আমার কাছে মনে হয়, এবং এই সুযোগ বাংলাদেশে হবে না। আমরা উন্নত বিশ্বের গণতন্ত্র দেখেছি যে একটা দল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভোটের মাঠে যে বক্তব্য দেয়, ভোটের ফলাফলের দিনই সে তার বক্তব্য ভুলে গিয়ে বুকে বুক মিলিয়ে একসাথে চলার চেষ্টা করে। এই রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে ইতিমধ্যে, এবং এইটা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে আগামী দাঁড় করাইতে হবে। যারা এই চিন্তা থেকে সরে এসে আগের সেই বিভাজন, আগের সেই শক্তি প্রদর্শন, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা, প্রতিহিংসা, জিজ্ঞাসা, এই কাজগুলো করার চেষ্টা করবে, তারা আসলে বাংলাদেশের রাজনীতি থেকেই আজ হোক কাল হোক সময়ের ব্যবধানে হারিয়ে যাবে। কারণ বাংলাদেশের রাজনীতিটা নতুন রাস্তায় যাত্রা শুরু করেছে, নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের রাজনীতির পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য সবকিছু একটা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং এটার একটা ইম্প্যাক্ট পলিটিক্যালি তৈরি হবে এবং পলিটিক্স সেভাবে মোটিভেটেড হবে, নিশ্চিত হয়েছে এবং হতে যাচ্ছে। সুতরাং এখানে নতুন করে আপনি যেটা বলছেন একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিপক্ষ হবে, পশ্চিমকালেও নতুন হবে। জামাত ইসলামী যে সকল আসনে সংসদীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে আমি যে আসনে বসবাস করি এই এলাকাও সংসদীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে বিএনপির সম্মানিত যিনি প্রার্থী, উনি এবং আমি একই টেবিলে খাই, একই প্রোগ্রামে যাই, দুইজনকে খুব আন্তরিকতার সাথে সম্বোধন করে বক্তব্য দেই, সৌহার্দ্যপূর্ণ ভাষায় একসাথে মাঝে মধ্যে মানে দীর্ঘক্ষণ কথাও হয়। যে কোনো সমস্যা, আমাদের এলাকার যে কোনো সমস্যার প্রয়োজনে আমি ওনাকে ফোন দিই, উনি যথেষ্ট হেল্প করে। কোন ধরনের বৈরিতা, পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে বলে এরকম মনে হয়। তবে হ্যাঁ, দুইটা দল করি, দুটো মতাদর্শ রয়েছে, দুই ধরনের ম্যানিফেস্টো, চিন্তা, আদর্শ, ব্যক্তিগত উদ্যোগে তিনি যে চিন্তাটা লালন করেন, আমি ব্যক্তি হিসেবে আমার মধ্যে এবং ওনার মধ্যে চিন্তার জায়গায় কিছুটা পার্থক্য থাকতেই পারে। সেই পার্থক্যগুলো স্ব জায়গা থেকে খুব স্পষ্টভাবে আমরা উপস্থাপন করি। এতে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের বিরাগবাদন হয় না, কোনো ধরনের বিরূপ মন্তব্য কখন করেছে আমি অন্তত মাঠে ময়দানে থেকে সেটা দেখিনি। এই যে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, যার যার জায়গায় একই রাস্তায় দুইটা গাড়ি চলবে, দুইজনের গতি অনুযায়ী দুইজন দৌড়াবে, এখানে রাস্তায় আলাদা করে দিতে হবে, গাড়ি আলাদা হলে এইটা কোনো ধরনের সংস্কৃতি হতে পারে না, স্বাভাবিক হতে পারে না। খুব স্বাভাবিকভাবে খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছেন আপনারা, এটা নিয়ে ছোট্ট একটা গবেষণা হয়েছে যে খরগোশ এবং কচ্ছপ যাত্রা শুরু করেছে, যাত্রা পথে দেখা গেছে যে খরগোশ দৌড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেছে সেখানে নদী, কচ্ছপ একটু পরে গিয়েছে বাট নদীটা সে পার হয়ে যাচ্ছে। খরগোশ কি করবে, খরগোশের কোনো রাস্তা নেই। পরে দুইজনে মিলে সিদ্ধান্ত নিছে যে খরগোশ দ্রুত যাইতে পারে স্থলপথে, ওই সময় খরগোশ কচ্ছপকে তার কচ্ছপ দুইজনের নদীর পার। এই যে দুই সমঝোতার মধ্য দিয়ে তাদের যাত্রাটাকে স্মুথ করলো, স্বাভাবিক করলো, গন্তব্যে যথাসময়ে সুন্দর করে পৌঁছাইতে পারলো। দিস ইজ দ্য পলিটিক্স। এটা হওয়া উচিত। দেশের জন্য আমাদের এই ঐক্যবদ্ধ চিন্তা, একাত্ম হয়ে চলা, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, আবার যারা দেখা যাচ্ছে তাদের মতের ভিন্নতা রয়েছে, মত প্রকাশ করার স্বাধীনতা, এই দুইটার নাম হলো ডাইভার্সিটি। এটা হলো ডেমোক্রেসির একটা অন্যতম বৈশিষ্ট্য। চিন্তার ডাইভার্সিটি, এক্সপ্রেশনের ডাইভার্সিটি, নিজের এজেন্ডার ডাইভার্সিটি,
এটা থাকতেই হবে, এটা না হলে তো সব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে, আবার প্রেসিডেন্ট কায়েম হবে। সালাউদ্দিন ভাই, সুতরাং এটাকে আপনি আলাদা একজনের বিরুদ্ধে দাঁড় দেওয়া, এটা অনেক বড় দুর্বলতা তৈরি হবে। জনাব সালাউদ্দিন আইবি, কচ্ছপ এবং খরগোশের যেটা বললেন, তারা একই সাথে একজন আরেকজনের সাপোর্ট নিয়ে চলে গেছেন, কিন্তু 5 আগস্টের পরে যে বিষয়টা দেখতেছি, জামাতের কোনো বক্তব্যকে বিএনপি সাপোর্ট দিচ্ছে না, বিএনপির কোনো বক্তব্যকে জামাত সাপোর্ট দিচ্ছে না। নির্বাচন নিয়েই দুই দলের মত পার্থক্য শুরুটা হয়েছে। জামাত চাচ্ছে সরকারকে যৌক্তিক সময় দিতে, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। তো এই বিষয়গুলোকে অবজার্ভ করলে কি বলা যায় না যে দুইটা দল রাজনীতিতে বিরোধী দল হিসেবে আসছে? আমি বলবো এক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ যথেষ্ট নয়। সেটা হলো জামাত ইসলামী এখন তার সর্ব জায়গা থেকে নির্বাচন দিতে হবে, যৌক্তিক সংস্কার করে এ ব্যাপারে খুব সোচ্চার ভূমিকা পালন করছে। ঠিক একই কথা কিন্তু বিএনপির কথা হলো নির্বাচন দিতে হবে, সংস্কার করেই দিতে হবে। হ্যাঁ, বিএনপির আলহামদুলিল্লাহ অনেক বড় বড় নেতৃবৃন্দ রয়েছে, তাদের কথাগুলো বেশি আসছে, জামাতের কথাগুলো একটু কম আসছে। জামাতের নেতৃবৃন্দ মানে তুলনামূলক কম, জামাতের ব্যাপারে মিডিয়াগুলোর ফোকাসটা একটু তুলনামূলক কম, এ কারণে জামাতের বক্তব্যটা একটু কম আসছে। বাট বাস্তবতা হলো দুই দলই বলছে যে নির্বাচন দিতে হবে। দুই দল না, আমি বলবো অধিকাংশ দলই বলছে। দুই একটা গ্রুপ আছে তারা সংস্কারকে খুব বেশি প্রলম্বিত করতে চায়, কিন্তু জামাত, বিএনপি সহ মূলধারার অধিকাংশ রাজনৈতিক দল মানে এই ব্যাপারে একমত যে নির্বাচন দিতে হবে। তবে নির্বাচনের আগে যৌক্তিক যে সংস্কার, জায়গায় জায়গায় ফেসিবাদের দূষর যারা রয়েছে তাদের বিকল্প তৈরি করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যারা এরকম আগে আগুন জ্বালিয়ে দিতে পারে সচিবালয়ে, এই ধরনের ব্যক্তিদেরকে কোনো না কোনো ভাবে চিহ্নিত করে তাদেরকে সরিয়ে তারপরে নির্বাচন দেওয়া দরকার। এই বিষয়গুলো জামাত বলার চেষ্টা করেছে। এখানে আমি বলবো যে নতুন করে জামাতকে এবং বিএনপিকে আলাদা চিন্তার জায়গা থেকে নির্বাচনের ব্যাপারে আলাদা করতে পারবেন না। দুটো চিন্তা একই রকম, একই বক্তব্য, উপস্থাপনা ব্যক্তির ক্ষেত্রে ভিন্নতা তৈরি হয়।